প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এইচএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ক প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার জন্যই টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ সব কলেজের প্রশ্নকে দারুণভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হলিক্রস কলেজের ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো আমরা দেখে আসি একদম প্রথম থেকে খুব ঠান্ডা মাথায় আমরা আর্টিকেল ব্যবহার করা শিখি আসলে। সো আমরা বুঝতে পারছি যে আর্টিকেলের সাথে অ্যাডজেক্টিভ এবং নাউনের সম্পর্ক। ইন আমরা দেখতে পাচ্ছি ইন ড্যাশ লাস্ট 25 ইয়ার্স, তার মানে নির্দিষ্ট করে বলতেছে গত 25 বছরে কি দারুণভাবে নির্দিষ্ট করে বলেছে, তাই আর্টিকেল দিয়ের ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছ কেন ব্যবহার হচ্ছে। এবং গত 25 বছরে পৃথিবী হারিয়েছে তার 1/3 প্রাকৃতিক সম্পদ। আবারও নির্দিষ্টতা জ্ঞাপন করেছে পৃথিবীর 1/3। সো আর্টিকেল দি। অ্যাকর্ডিং টু এই কথাটা কে বলেছে, কার অনুসারে হয়েছে? কোনো কিছুর অনুসারে হলে অ্যাকর্ডিংলি অথবা অ্যাকর্ডিং টু কানেক্টরস বসে। এবং এই যে বলেছে পৃথিবী গত 25 বছরে তার 1/3 প্রাকৃতিক সম্পদ হারিয়েছে, এই কথাটি এই সংস্থাটি বলেছে। এই যে অর্গানাইজেশন দেখতে পাচ্ছ, এই সংস্থাটি বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংস্থা আই কিন্তু ইন্টারন্যাশনালের আই ভাওয়েল আছে, এটা দেখে অনেকেই অ্যান বসাবে, এবং আমি তো বইতে উত্তরপত্রে দেখেছি অ্যান বসিয়েছে, কিন্তু এটি একটি সংস্থার নাম, তাহলে নির্দিষ্ট করে বলেছে এবং আর্টিকেল দি। পৃথিবীর বনভূমি আবারও কি হারিয়েছে? পৃথিবীর বনভূমি আবার নির্দিষ্ট করে বলেছে, ঠিক আছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে আর্টিকেল দি। পৃথিবীর বনভূমি, পৃথিবীর জলাভূমি এবং সিজ অ্যান্ড কোস্ট আর ইন। এই যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, দেখো ইন প্রেপোজিশন, এবং পরের গ্যাপেও আমরা দেখতে পাচ্ছি ইন প্রেপোজিশন, তারপরের গ্যাপেও আমরা দেখতে পাচ্ছি ইন প্রেপোজিশন। সো আমরা জানি আসলে প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে যাবে, প্রোনাউন বসে যাবে, অথবা নাউন ফ্রেজ বসে যাবে। নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ। সো আমরা এবার দেখি সেটা বসেছে কিনা। ওর্স স্টেট টুডে, ওর্স স্টেট, এটি আসলে নাউন ফ্রেজ হয়নি। দেখো অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, স্টেট হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটি আর্টিকেল বসবে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। খুবই ইন দ্য ওর্স স্টেট টুডে দ্যান ওয়ার বিফোর, আগের থেকে এখনকার অবস্থাটি নির্দিষ্ট করে, এখনকার এই অবস্থাটি খুবই খারাপ। ফরেস্ট আর কাট ডাউন, জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এছাড়াও দে আর বিং বার্নড ইনডিসক্রিমিনেটলি রেজাল্টিং ইন। আমরা জানি ইন প্রেপোজিশনের পরে নাউন বসে যাবে। ইনক্রিজ, এটা ভাওয়েল ছিল আই, তাহলে এখানে তুমি অ্যান বসাবে, অ্যান ইনক্রিজ। আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ। ওয়াটার লেভেল, একটি দারুণ নাউন ফ্রেজ, নাউন দিয়ে শুরু হয়েছে, এটি একটি নাউন ফ্রেজ, তাহলে প্রিপোজিশনের পরে বসবে নাউন ফ্রেজ, আছেও নাউন ফ্রেজ। ক্রস, কোনো আর্টিকেল বসবে না। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা অনুমান করা হচ্ছে যে। নিউ সেঞ্চুরি, নিউ সেঞ্চুরি, নির্দিষ্ট করে বলেছে, নির্দিষ্ট করে বলেছে, তাহলে আর্টিকেল দা ব্যবহার হবে। এই নতুন শতাব্দী উইল ফেস, এটি হচ্ছে ভার্ব। নতুন শতাব্দী ফেস করবে, কি ফেস করবে, কি এর উত্তর দিলে আমরা নাউন পাবো। তো ওভারওয়েলমিং, এটি হচ্ছে একটি, আমরা দেখতে পাচ্ছি ফেস করবে নাউন, কিন্তু ও এটা ভাওয়েল থাকার জন্য অ্যান ব্যবহার হয়েছে। অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল, পুরোটা এনভায়রনমেন্টাল ড্যাশ। দেখো এনভায়রনমেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে যাবে। ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, এটি একটি নাউন ফর্ম হিসাবে ব্যবহার হয়েছে বিপর্যয়, তাহলে অ্যাডজেক্টিভের পরে বসবে নাউন, আছেও নাউন, ক্রস। আশা করি আর্টিকেলের এই কনসেপ্টটা যদি খুব ভালোভাবে দেখো, আমার মনে হয় না কিভাবে সলভ করতে হবে, সবসময় একই কথা, একই কথা আসবে। এই যে ক্লাসের মধ্যেই আমরা এভাবে শিখে ফেলবো। পরের কনসেপ্টে চলে যাই, প্রেপোজিশন ব্যবহার করব। ওকে,
প্রেপোজিশনের সাথে কার সম্পর্ক আসলে সেটা আগে বুঝতে হবে। প্রেপোজিশনের সাথে নাউনের সম্পর্ক, মানে নাউন, ফ্রেজ, ক্লজ, নাউনের এক কথায়। অ্যাজেক্টিভের সাথে নাউনের সম্পর্ক, ভার্বের সাথে নাউনের সম্পর্ক। অর্থাৎ নাউন মানে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, ঠিক আছে? এই জায়গাতে প্রেপোজিশন বসে। এখন যদি তুমি মনে করো যে ভাই নট অনলির পরে কোন প্রেপোজিশন বসে, এইভাবে অনন্তকালেও প্রেপোজিশনের দেখা পাবা না। দেখো, হিউম্যান প্রোটেকশন এটি একটি নাউন ফ্রেজ, এটা চিনতে হবে। এবং নাউন ফ্রেজের সাথে কার সম্পর্ক? নাউনের। নট অনলি কি নাউন? না। অ্যাডজেক্টিভের। নট অনলি কি অ্যাডজেক্টিভ? না। ভার্বের। নট অনলি কি ভার্ব? না। তাহলে এই নট অনলির পরে কে বসবে, এই ভাবনা ভেবে তো তোমার উত্তর হবে না। দেখো, ভার্বটি রয়েছে ডিপেন্ডস। এই ভার্বের সাথে নাউন ফ্রেজের সম্পর্ক ডিপেন্ড অন, নির্ভর করা। ডিপেন্ড অন, রিলাই অন, বেজড অন, নির্ভর করা। দ্য সার্ভাইভাল অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপদাপন্ন প্রাণীর প্রজাতি নির্ভর করছে কেবলমাত্র হিউম্যান প্রোটেকশনের উপরেই না, বাট অলসো দ্য স্টেবিলিটি অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার উপরেও। অর্থাৎ বলা হচ্ছে যে বিপন্ন, আজকে যে বিপদাপন্ন প্রজাতি, এটি কেবলমাত্র মানুষের সুরক্ষা, হিউম্যান প্রোটেকশনের উপরই নির্ভর করবে না, পরিবেশেরও তো ঠিক থাকতে হবে, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার উপরও নির্ভর করে। ম্যানি অ্যানিমালস, একটু ভালো করে দেখো, ম্যানি অ্যানিমালস বাক্যের সাবজেক্ট, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব থ্রেটেন ভার্বের থার্ড ফর্ম, এটি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম, এটা কিসের উদাহরণ? এটি তো প্যাসিভ ভয়েসের উদাহরণ। আর প্যাসিভ ভয়েসের সেই চিরায়ত প্রিপোজিশনকে বাই। তার মানে এখানে কিন্তু থ্রেটের পরে উইথ বসতে পারে। কনসেপ্টটা কিন্তু এরকম। আমরা ধরো বললাম হি থ্রেটেন মি, সে আমাকে হুমকি দিয়েছিল একটি ছুরি নিয়ে, উইথ আ নাইফ, উইথ বসেছে। কিন্তু এখানে বলছে অনেক প্রাণী হুমকি প্রাপ্ত হচ্ছে কার দ্বারা? ওই ইলিগাল হান্টিং, অবৈধ শিকার, এবং তাদের হ্যাবিটাট ডিস্ট্রাকশন, তাদের যে আবাসস্থল ধ্বংসের দ্বারা। এখন তুমি চিন্তা করো, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস বাক্যের সাবজেক্ট, ওয়্যার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এস্টাবলিশড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের থার্ড ফর্ম, এটা কিসের উদাহরণ? প্যাসিভ। এটা প্যাসিভের উদাহরণ, তাই না? ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস ওয়্যার এস্টাবলিশড হয়েছে, তাহলে কি আমি বাঁয়ে বসাবো? কিন্তু অর্থ এমন হয়নি। কার দ্বারা এস্টাবলিশড হয়েছে? দ্য নিড টু রেগুলেট, না, এটা কোনো উত্তর হয়নি। তার মানে এই সাইটসের মতো আন্তর্জাতিক যে চুক্তিগুলো প্রতিষ্ঠা হয়েছে, কেন হয়েছে? ফর, কিসের জন্য হয়েছে? কি জন্য হয়েছে? তুমি বলতেছো দ্য নিড টু রেগুলেট, নিয়ন্ত্রণের জন্য হয়েছে, ওই বিপদাপন্ন প্রাণীর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। টাইগার্স ইন এশিয়া বাক্যের সাবজেক্ট, আর দেখো অক্সিলিয়ারি ভার্ব, প্রটেক্টেড ভার্বের থার্ড ফর্ম, তাহলে আবারও প্যাসিভের স্ট্রাকচার হয়ে গেছে। এবার রক্ষা করা হচ্ছে কারো দ্বারা যদি হয়ে থাকে, তাহলে এটাও প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। তাহলে বাই দিব, না হলে আমরা এটার মতো অন্য পথে হাঁটবো। স্ট্রিক্ট ল, হ্যাঁ আইন দ্বারা তো রক্ষা করাই হয়, এই জন্য আমি বললাম বাই, এই স্ট্রিক্ট লস দ্বারা, এই কঠিন আইন দ্বারা। এবার তবুও পোজিং কন্টিনিউজ, যেন শিকার চলেই যাচ্ছে, এখনো পশু শিকার হচ্ছেই। পোলার বেয়ার্স, একটু বুঝতে হয়, এটি সাবজেক্ট, এটার ভার্ব কে? এটা ভার্ব। রিমাইন্ড, এটি ভার্ব। ওই মেরু অঞ্চলের ভাল্লুকগুলো আমাদেরকে রিমাইন্ড আস, আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ আ গ্লোবাল ইস্যু। বৈশ্বিক পরিবর্তন অর্থাৎ জলবায়ু পরিবর্তন এক বৈশ্বিক ইস্যু আজকে। আবার বলছে কোন পোলার বেয়ার্স? যে পোলার বেয়ার্স গুলো ওই মেল্টিং আইসের সাথে সংগ্রাম করছে। এই যে কথায় কথায় চলে আসে সাথে, এজন্য দেখবা অনেক জায়গাতে উইথ বসেছে, অনেক বইগুলোতে আমি দেখতেছি
না সংগ্রাম কারোর বিরুদ্ধে হয়, তাই এগেইনস্ট। এই স্ট্রাগলিং, এই সংগ্রাম, এই যে সংগ্রাম দেখতে পাচ্ছ, সংগ্রাম কারোর বিরুদ্ধে হয়, কারোর বিরুদ্ধে। স্ট্রাগলিং উইথ না, এখানে উইথ হলে কেটে যাবে, এগেইনস্ট হতে হবে, স্ট্রাগল এগেইনস্ট। গলতে থাকা বরফের বিরুদ্ধে লড়ে যাওয়া ওই মেরু অঞ্চলের ভাল্লুকগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন এক বৈশ্বিক ইস্যু। এটি আর কোনো একক কিছু নয়, এটি বৈশ্বিক ইস্যু। বুঝতে পেরেছো? পরের অংশে আমরা যাই। ইফ উই ফেল টু অ্যাক্ট, যদি আমরা এই নিয়ম এটাকে ব্যর্থ হই আমরা, কাউন্টলেস স্পাসেস মে ভ্যানিশ, অগণিত অগণিত প্রজাতি, মে মডেল অক্সিলিয়ারি ভার্ব ভ্যানিশ, বিলুপ্ত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কখন? আমাদের জীবদ্দশায়। শুধু লাইফ হলে ইন বসাতাম, পুরো জীবদ্দশায়। সাপোজ ধরো 1 থেকে 70 বছর পর্যন্ত, এই পুরো সময় ব্যাপিয়া, আর ব্যাপিয়া মানে ডিউরিং, জীবদ্দশায়, আমাদের জীবদ্দশায় যেন অগণিত প্রজাতির বিলুপ্তি হয়ে যাবে। প্রটেক্টিং বায়োডাইভার্সিটি ইজ নট আ স্টেক লেফট। ও দারুণ দারুণ জিনিস এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এমন। লেফট, লিভ সামওয়ান, লিভ সাম, ঠিক আছে, সামথিং টু, বিজ্ঞানী মানে সামওয়ান, কারোর কাছে কোনো কিছু দায়িত্ব অর্পণ করা। লিভ টু এখানে মানে দায়িত্ব অর্পণ করা অর্থে বসেছে। বলতেছে এই বিলুপ্ত প্রায় প্রজাতিদের দায়িত্ব শুধু বিজ্ঞানীদের উপরেই ছেড়ে দেওয়া হয় নাই। ইট রিকোয়ার্স রেসপন্সিবিলিটি ফ্রম অল অফ আস, আমাদের সবার জন্য। গভর্নমেন্টস মাস্ট ইনভেস্ট, সরকারকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট? কোনো প্রকল্পে করবে, কোনো প্রোগ্রামে করবে, কোনো ক্ষেত্রে করবে। এটি একটি সেক্টরকে বোঝাচ্ছে। ইনভেস্ট কোনো সেক্টরে করে, পড়াশোনার সেক্টরে করবে, ঠিক আছে, ব্রিজের সেক্টরে, অবকাঠামোগত সেক্টরে, তাই প্রেপোজিশন ইন বসেছে। এই যে তুমি যদি মনে করো যে অ্যাক্টিভলি পরে কোন প্রিপোজিশন বসবে, না, এটা তোমার ভ্রান্ত ধারণা। অ্যাডভার্ব এটি, আর অ্যাডভার্বের সাথে প্রিপোজিশনের কোনো সম্পর্ক নেই। শুডের পরে ভার্বের বেস, প্রিপোজিশনের সাথে সম্পর্ক হচ্ছে পার্টিসিপেটিং, ওই লোকাল, প্রোটেক্টিং লোকাল হ্যাবিটাটস, অর্থাৎ পার্টিসিপেট করবে প্রোটেক্টিং লোকাল হ্যাবিটাটস, স্থানীয় যে বাসস্থান রক্ষা। এটি একটি প্রকল্প, এই প্রকল্প, তাই না, কোনো কিছু রক্ষা করা। এই প্রকল্পের আগে, এই সেক্টরের আগে প্রিপোজিশন ইন বসবে। আর ডিপেন্ডের পরে তো জানোই প্রিপোজিশন অন বসে। ডিপেন্ড অন, রিলাই অন, বেডেড অন, রিলাই অন, বেডেড অন, যে চ্যাপ্টারে পড়েছি আমরা, নির্ভর করা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে উত্তরগুলো সলভ করা হলো। এর মধ্যে এটা একটু জটিল কনসেপ্ট ছিল, এছাড়া তো সবই সহজ ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট একটা সিগনেচার কোর্স হইতে যাচ্ছে, এবং অনলাইনে যারা পড়াচ্ছে, ঠিক আছে, এই সবার তুলনায় কম্প্যারিজনের মধ্যে ইনশাল্লাহ এই কোর্সটি অনেক দারুণ হবে। এবং সাথে আছি আমি তোমাদের তারিক ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। মিনা হ্যাজ নেভার ওয়াকড 5 miles at a stretch. মিনা একটানা 5 মাইলই হাঁটতে পারে না, তার আবার 10 মাইল। এমন উদাহরণ তো তোমরা জানোই, এখানে আমি টাইম নিব না, লেট অ্যালোন। আই হ্যাভ নেভার ভিজিটেড কুয়াকাটা, আমি কখনোই কুয়াকাটাতে যাই নাই, ফুল স্টপ। এবার এই যে ভিজিটিং ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার হয়েছে, ভিজিটিং, তাহলে উড ইউ, আমরা হোয়াটস ইট লাইক এর পরে, হোয়াটস ইট লাইক এর পরে জেরান্ড ব্যবহার হয়। নোবডি লাইকস হিজ ওয়ে অফ বিহেভিয়ার, হি অলওয়েজ বিহেভস, এটি প্রেজেন্ট টেন্স, এটি পাস্ট, দুটো ক্লজকে সংযুক্ত করেছে বাট ভিন্ন ধর্মী। এই কাজ সম্ভব শুধু অ্যাজ ইফের, যেন, অথবা অ্যাজ দো। আমাদের কি আছে দেখে নি, অ্যাজ দো আছে, ঠিক আছে। সিমস হচ্ছে ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট ডিজার্ভ করে, মানে ইন্ট্রোডাক্টরি, যদিও এটা সাবজেক্ট না। ইট সিমস দ্যাট দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, কখন, যেই না, অ্যাজ সুন অ্যাজ সে পুলিশকে দেখলো।
স্মোকিং টেলস অন দ্য স্মোকার্স হেলথ। টেলস অন মানে টেলস অন বা টেল আপন মানে ক্ষতিকর, এটা ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, ভার্বাল ফ্রেজ, ক্ষতিকর, ক্ষতিকর। দেখো স্মোকিং টেলস অন দ্য স্মোকার্স হেলথ, ইউ তাই তোমার, গিভ আপ অ্যানাদার ভার্বাল ফ্রেজ, ভার্বের সাথে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা। সো ত্যাগ করতে হবে না, উচিত না, করতেই হবে, করতেই হবে মানে হ্যাভ টু, ইউ হ্যাভ টু। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে আমরা চলে যাই। ওয়ান্স কোন স্থানে কিছু আছে, এক রাজা ছিল, তার মানে দেয়ার, ওয়ান্স দেয়ার। শিমু ড্যাশ লিভ দ্য জব দেন টেকিং ব্রাইব, ঘুষের থেকে, ঘুষ নেওয়ার থেকে জব ছাড়া ভালো। একটি অপেক্ষা আরেকটি ভালো বোঝাতে আমরা কাকে নিব? উড রেদারকে নিব। একটি অপেক্ষা আরেকটি ভালো বোঝাতে, একটি অপেক্ষা আরেকটি ভালো বোঝাতে উড রেদারের ব্যবহার হবে। অ্যাট লাস্ট অবশেষে, দ্য সান রোজ, সূর্য উঠল। যেই না সূর্য উঠল, দেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, এটির সম্পর্ক হচ্ছে no sooner had এর সাথে। no sooner had, no sooner had, যেই না সূর্য উঠল। আলবার্ট আইনস্টাইন ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট, হি ওয়াজ বর্ন। এগুলো ওই দেখছো, অপশনগুলো দেখা লাগলো না, এত সহজ এসেছিল। এরকম প্রশ্ন হলে লাকি না, আমরা চাই এরকম প্রশ্নই হোক। খেয়াল করো, এবার আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। সাউন্ড পলিউশন ইজ আ ভেরি সিভিয়ার ইন বিগ সিটিজ। কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষায় যখন সলভ করবা খুব কুল থাকবা, খুবই ঠান্ডা মস্তিষ্কে থাকবা। কয়েকটা টপিকস কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, কানেক্টরস, পাংচুয়েশন মার্কস, ঠিক আছে। ইফ উই ফেইল টু কন্ট্রোল সাউন্ড পলিউশন, তাহলে খেয়াল করো ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে আছে, যেটার আগের ক্লাসে আমরা লিখেছিলাম। তাহলে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট থাকলে প্রিন্সিপাল ক্লজটি হবে সাবজেক্ট, এখানে আমরা যে বাক্যটি লিখব এটি শ্যাল অথবা উইল, দেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটি ফার্স্ট কন্ডিশন। বলতেছি ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই এই সাউন্ড পলিউশনকে নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ শব্দ দূষণকে যদি নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের কি হবে? আমরা ভুগবো ভবিষ্যতে, তাই না? আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে ওখান থেকে নেব, উই ফেইল, আমরা ব্যর্থ হব মানে আমরা ভুগবো, তাই তো, ফেইল তো ওখানে বলেছে। আমরা এই শ্যাল উইল, উই উইল সাফার, ভুগবো। কখন ভুগবা? ভবিষ্যতে। ইন দ্য লং রান মানে ভবিষ্যতে, ইন দ্য লং রান। ক্লিয়ার? হ্যাড আই, তাহলে এখান থেকে ইফ কিন্তু উজ্জ হয়েছে। ইফ সাবজেক্ট, হ্যাড ভার্বের থার্ড ফর্ম। এই ইফকে যখন বাদ দেওয়া হয়েছে তখন এই হ্যাডটা এখানে চলে এসেছে, তখন হয়েছে হ্যাড, আর এই যে সাবজেক্ট আই, হ্যাড আই থার্ড পজেস, তখন আমরা বুঝেছি এটা থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন, তাহলে এখানে কি হবে? সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, দেন ভার্বের থার্ড ফর্ম। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, দেন ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। ওকে, তো বলা হচ্ছে আমার কাছে যদি যথেষ্ট সম্পদ থাকতো, প্রপার্টি থাকতো, তাহলে আমি কি করতাম? আই, এখান থেকে সাবজেক্ট নিয়েছি, এখান থেকে এদেরকে নাও, আই উড হ্যাভ, কি করতাম? আমি ধরো একটা হসপিটাল করার আমার খুব ইচ্ছা আছে, আই উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এস্টাবলিশড আ হসপিটাল, ঠিক আছে, এস্টাবলিশড আ হসপিটাল ফর দ্য পোর, গরিবদের জন্য। বুঝতে পারছো? ওকে,
ফ্লাওয়ার ইজ আ সিম্বল, এই লাইন সবাই পারবা। দেয়ার ইজ আ হার্ডলি এনি পারসন, এমন কেউ নেই, হু ডাজ নট, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। One can get his lost money and health back, অর্থাৎ তোমার হারানো অর্থ, টাকা ফিরে পেতে পারো, হারানো স্বাস্থ্যও ফিরে পাওয়া যেতে পারে। ঠিক আছে, এই যে আমি এখন একটু মোটা হয়ে গেছি, খুব দ্রুত এই জিমে টিমে জয়েন টয়েন করে ফিরে পাবো। বাট টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। দেখো, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ দিয়ে আমি শুরু করলাম, লস্ট ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ করলাম, লস্ট ফর এভার। ইউ আর সেটিং আউট ফর আ লং জার্নি, সেট আউট মানে যাত্রা আরম্ভ করা। দেখেছো আজকে প্রচুর ভার্বাল ফ্রেজ পাচ্ছ, কিন্তু ভার্বাল ফ্রেজ। ইউ আর সেটিং আউট ফর আ লং জার্নি, ঠিক আছে। কিপ ইউর ফোন টার্ন অন ইন কেস, কিপ ইউর ফোন টার্ন অন, তোমার ফোন খোলা রেখো। ইন কেস, কিপ ইউর ফোন টার্ন অন, তোমার ফোন খোলা রাখতে হবে। ইন কেস, যদি কেউ কল টল দিয়ে ফেলে, যেহেতু তুমি ভ্রমণে যাচ্ছ, তাহলে আমরা এখানে এইভাবে কনসেপ্টটা লিখতে বলছি কিপ ইউর ফোন টার্ন অন, ঠিক আছে। ইন কেস, কেউ যদি তোমাকে কন্ট্যাক্ট করতে চাই, যে কেউ করতে পারে, যে কেউ মানে এনিওয়ান অর এনিবডি ওয়ান্টস টু কল ইউ, ঠিক আছে। খেয়াল করো, ইউর টেস্ট এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লেস্ট না হলে, লেস্ট মানে না হলে বা নতুবা, না হলে কি হবে, সাবজেক্ট আনো, শুড অথবা মাইট আনো, যদি অ্যাক্টিভ হয় সাবজেক্ট ভার্বের বেস, তাহলে সাবজেক্টকে কঠোর পরিশ্রম করো, ইউর টেস্ট তার মানে ইউ কে নিয়ে আসবো, ইউ, হ্যাঁ ইউ কাজ করতে পারে, তাহলে অ্যাক্টিভ। ইউ শুড, পরীক্ষায় খারাপ করার জন্য লিখবা কাট এ সরি ফিগার, ইউ শুড কাট এ সরি ফিগার, ইউ শুড কাট এ সরি ফিগার, কিসে, এই টেস্ট এক্সামিনেশনের, ইন দ্য টেস্ট এক্সাম। এই সবই লিখতে হবে, প্রশ্নে যা বলবে তাই, হ্যাঁ এটা ইচ্ছা মতো তুমি লিখে ফেললা, ধর লিখে ফেললা এইচএসসি এক্সাম, প্রশ্নে কিন্তু বলে না এইচএসসি এক্সাম, কেটে যাবে। এটা শুধুমাত্র গ্রামার হলেই মার্কস না, বাক্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে মেটাতে হবে, তাহলেই নাম্বার। আচ্ছা, হাউ টাইম ডাজ ফ্লাই, 8 ইয়ার্স হ্যাভ পাস্ট, 8 বছর হয়ে গেছে, সিন্স, বলছে 8 বছর হয়েছে, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে হবে পাস্ট। আই স ইউ লাস্ট, আমি তোমাকে শেষ দেখেছিলাম। ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ, অতিরিক্ত খাওয়াটা খাবা না কখনোই, স্বাস্থ্যের জন্য ভালো না। ইউ টেক টু মাচ ফুড অ্যাট ডিনার, তুমি রাতে ইদানিং খুব বেশি খাচ্ছ। ইউ উইল সাফার ইন দ্য লং রান আনলেস, যদি না, তুমি ভবিষ্যতে ভুগবে, যদি না, কনসেপ্টটা হচ্ছে দেখো, তুমি ভবিষ্যতে ভুগবে যদি না, ইউ কন্ট্রোল, আনলেসের পরে হাবোধক বাক্য, ইউ কন্ট্রোল ইয়োর ফুড হ্যাবিট, যদি না তুমি তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন বা নিয়ন্ত্রণ না করো। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার এর ব্যবহার একটু আগেই পড়েছো, নো সুনার হ্যাড সাবজেক্ট, এবং এই হ্যাডের পরে ভার্বের থার্ড। এখন আমাদের যে ক্লজটা লিখবো সেটির গঠন হবে এভাবে, দেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তো ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল, প্রশ্নের সিম্পটমস পড়ো। যেই না সে এক খণ্ড রুটি রাস্তায় পেল, তখনই অমনি, দেন সাবজেক্টকে ওই ভিক্ষুক হি শুরু করে দিল খাওয়া, যেহেতু ক্ষুধার্ত, স্টার্টেড।
আর স্টার্টের পরে জেরান্ড বসবে, ইটিং। It was raining heavily, it seemed as if, আবার একটু আগেও আমরা ওই 3 নাম্বার প্রশ্নের মধ্যেও পেলাম as if এর আগে কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে as if এর পরে হবে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, as if, যেন এটি আর কখনো থামবে না, it had never stopped, আর কখনোই থামবে না, এই কনসিস্টেন্ট রেইন হতেই থাকবে এমন মনে হচ্ছে। এদেরকে আমরা আনরিয়েল পাস্ট বলি, অবাস্তব অতীত। থামবে তো অবশ্যই, শুরু হয়েছে তো থামার জন্য, চলে যাওয়া তো ফিরে আসার জন্যই, আর ফিরে আসা তো চলে যাওয়ার জন্যই, তাই না? আমরা দেখে আসি রাইট ফর্ম অফ ভার্বস। কি করবা আমি আবার বলি, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, এই ভার্বটি কাজ এই সাবজেক্ট করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ, এবং টেন্সটা ধরবা। ওকে, এই হচ্ছে কাজ। আর কিছু মিসেলেনিয়াস কাজ থাকে, সেগুলো আমরা করব। ফুটবল ইজ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, দারুণ কথা। এটি সাবজেক্ট মানে ফুটবল, এবং নির্ঘাত তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট সিঙ্গুলার, এক বচন। এই অ্যারেঞ্জ ছাড়া কি আর কোনো ভার্ব আছে কিনা? বিটুইন টু টিম, কোনো ফুল স্টপ দেয়নি, এইটুকের মধ্যে কোনো ভার্ব নেই। তাহলে এই সাবজেক্ট কি নিজে নিজে, অর্থাৎ ফুটবল কি নিজে নিজে অ্যারেঞ্জ হইতে পারে আয়োজন? না, পারে না। তার মানে এটি কারো দ্বারা হচ্ছে, তার মানে এটি কিন্তু প্যাসিভ। টেন্স কিন্তু প্রেজেন্ট, তাহলে ইট ইজ আর মূল ভার্বের থার্ড ফর্ম অ্যারেঞ্জড। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, ওখানেই কিন্তু ফুল স্টপ হতে পারত, কিন্তু হয় নাই। একটা পরিপূর্ণ বাক্য বলতেছে ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিম, এই খেলাটি দুইটা টিমের মধ্যে অনুষ্ঠিত হয়, দারুণ বাক্য। কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য শেষ হওয়ার পরেও যেন শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ ফুল স্টপ হয় নাই, তখন এই ভার্বটি আবার এসেছে, তখনই আমরা বুঝবো এটি পার্টিসিপল। পার্টিসিপল, আর এটাকে আমরা করব কন্টেইনিং, কন্টেইনিং, NING, containing 11 players. The captain of both teams, বাক্যের সাবজেক্ট, ক্যাপ্টেন্স। সাবজেক্ট প্লুরাল, এইটুকু বাদ কেন? প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট না। দ্য ক্যাপ্টেন সাবজেক্ট প্লুরাল, এইটা ছাড়া কি আর কোনো ভার্ব আছে? নেই, বাক্য তো এখানে শেষ হয়ে গেছে, নেই। এবার দেখো, ক্যাপ্টেন কি লিড দিতে পারে? হ্যাঁ, ক্যাপ্টেনই তো লিড দেয়, তার মানে সাবজেক্টটি অ্যাক্টিভ। ক্যাপ্টেন্স প্লুরাল, ভার্ব প্লুরাল, লিডই থেকে যাবে, স্পষ্ট? দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার। এই বাক্যের মধ্যে আমরা দেখি প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। আমরা দেখেছি এই বাক্যের মধ্যে এটা একটা ভার্ব এবং ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব আছে। আমি তো এই বাক্যে ভার্ব পেয়ে গিয়েছি, তাহলে এই ভার্বটাকে আমাকে পার্টিসিপল করতে হবে। পার্টিসিপল, এই যে ভার্বের আইএনজি যোগ করেছো এখানে, কন্টেইনিং করেছো, তাই না? কন্টেইনিং, এটি প্রেজেন্ট পার্টিসিপল। এটি প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে? এটি আসলে ডিপেন্ড করবে অ্যাক্টিভ না প্যাসিভের উপরে। বলতেছে দিস ইজ মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। এটা যে এনজয়েবল, এই কথা কি ফুটবল নিজে বলেছে যে আমি এনজয়েবল? না, আমরা তৈরি করে ফেলেছি। আর এটা যে পাস্ট পার্টিসিপল হবে, এই প্রিপোজিশনটা বলে দিচ্ছে, কারণ এখানে ভার্ব হতে হলে হয় না কখনোই প্রিপোজিশনের আগে পাস্ট পার্টিসিপল। এটাও মনে রাখবা, খুব যে গাঠনিক ব্যাকরণ বললাম সেটা না, বাট ধরার জন্য সহজ হবে। ইট, দেখো খেয়াল করো, সাবজেক্ট, রান ভার্ব,
এছাড়া কি আর কোনো ভার্ব আছে কিনা দেখে নিই। ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ নেই এই পর্যন্ত। তার মানে এটা সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্বটি হবে সিঙ্গুলার। ইট রানস, চলছে চলছে। আফটার হাফ অফ টাইম, খেয়াল করো, হাফ অফ টাইম, এই হাফ, ওয়ান অ্যান্ড এ হাফ, এদের পরে ভার্বটি হবে সিঙ্গুলার। ইজ ওভার, ইজ ওভার ভার্ব সিঙ্গুলার, বুঝতে পারছো? এবং এই কনসেপ্টটা আসলে কোথায় আছে? আমার কাছে একটা বই রয়েছে, পিসি দাস, সম্ভবত পিসি দাস, এই বইয়ের 164 পেজে রয়েছে, বুঝতে পেরেছো? দেখে ফেলি আমরা। অ্যানি ফুটবল টুর্নামেন্ট বাক্যের সাবজেক্ট, ওকে। এটি একটি ভার্ব, আর কোনো ভার্ব আছে কিনা? বিটুইন টু টিমস, ক্যান বি। ওহো, তাহলে এই সাবজেক্টের ভার্ব এটা, এটি সাবজেক্ট, এই ভার্ব থেকে শুরু হয়েছে প্রেডিকেট, এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝে বসবে অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ করব, আর প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ করব। টুর্নামেন্ট কি নিজে নিজে অ্যারেঞ্জ হইতে পারে? পারে না, প্যাসিভ। তাই আমরা এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, অ্যারেঞ্জড। ক্লিয়ার? পাস্ট পার্টিসিপল ব্যবহার করে ফেলবো, অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিমস। এখানে যদি আমি ফুল স্টপ দিয়ে দিতাম তাহলে উত্তর হয়ে যেত অ্যানি টু ফুটবল টুর্নামেন্ট ইজ অ্যারেঞ্জড বিটুইন, যেহেতু প্রেজেন্ট টেন্স। বাট সেই ফুল স্টপটা কিন্তু নেই। লেকচারটা দেখার সময় খুব দারুণভাবে দেখে ফেলো। দ্য রেজাল্ট ড্যাশ, আমরা দেখি দ্য রেজাল্ট বাক্যের সাবজেক্ট। এই রিমেইন ছাড়া কি আর ভার্ব আছে কিনা? ভার্বটা থাকলে কিন্তু কাহিনী ঘটে যাবে এমনি। অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, বিকজ দিয়ে তো নতুন ক্লজ হয়েছে, এই পর্যন্ত কোনো ভার্ব নেই এই ক্লজের মধ্যে। তাহলে দ্য রেজাল্ট সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। রিমেইনস, সুন্দর করে লিখি, যত্ন করে লিখি, রিমেইনস। বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার টিম। ওহো, বিকজ দিয়ে নতুন ক্লজ তৈরি হলো, সেই ক্লজের সাবজেক্ট কে? এনি টিম। মাইট উইন হচ্ছে ভার্ব, মডাল আর মূল ভার্ব। সাবজেক্ট পেয়েছো, ভার্ব পেয়েছো, কিন্তু বাক্য শেষ হয়নি, আবার ভার্ব পেয়েছো, তাহলেই পার্টিসিপল। পার্টিসিপলের ব্যবহার কত গুরুত্বপূর্ণ দেখেছো? এখন এই পার্টিসিপল কেমন হবে? স্কোরড নাকি স্কোরিং? প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে? ওই টিম কি গোল করতে পারে? হ্যাঁ পারে, কিন্তু আবার দেখো এ আর্টিকেল দিয়ে নাউন ফ্রেজ আছে, এখানে যদি প্রিপোজিশন থাকতো তাইলে কিন্তু একটু আগেই দেখেছো, এই দেখো প্রেপোজিশন ছিল, পাস্ট পার্টিসিপল হয়েছে, এখন প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা নিব কাকে? স্কোরিং কে। ওয়েদার, নতুন বাক্য তৈরি হলো। দ্য রেফারি ইজ টু সি ওয়েদার রুলস অ্যান্ড অর্ডার্স। নতুন একটা রুলস অ্যান্ড অর্ডার্স। অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে আমরা জানি ভার্বটি প্লুরাল হয়, কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড বেনিফ্যাক্টর, রুলস অ্যান্ড অর্ডার, রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারিজ, এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং, এরা একক অর্থ প্রকাশ করে। ওই যে দোকানে দেখো লেখা থাকে না, ভাই ভাই স্টোর, ওরা যত ভাই হোক ওরা সিঙ্গুলার। এখানে কোনোভাবেই আর গ্রাহ্য না। 50টা বই দেখাতে পারবো। ইজ মেইনটেইনড, রুলস অ্যান্ড অর্ডার্স কি নিজে নিজে মেইনটেইন করে? না, তার মানে সাবজেক্ট প্যাসিভ। ইজ মেইনটেইনড বাই দ্য প্লেয়ার্স। ঠিক আছে, এরা একক। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী, প্লুরাল না, একজন যে বন্ধু সেই তো শুভাকাঙ্ক্ষী। এক্সামিনেশন অ্যান্ড রেজাল্ট, স্কোরিং অ্যান্ড রেজাল্ট, কনসেপ্ট এটা একক অর্থ প্রকাশ করে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সু ইন আ ম্যানস লাইফ। কম্প্যারিটিভ করতে বলছে, দেখি আমরা। ট্রুথফুলনেস তো সাবজেক্ট,
মাথা ঠান্ডা করবা, এটার জন্য নিয়ম কানুন পড়া দরকার নেই। ট্রুথফুলনেস ইজ কম্পারেটিভ না, তাহলে গ্রেটার নিয়ে আসো, গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম নিয়ে আসো, ইজ গ্রেটার দ্যান অল আদার ভার্সেস। In a man's life. Clear? It may not make one rich, but it brings peace of mind. Complex করতে হবে। Complex, okay? But আছে। But যুক্ত কম্পাউন্ড এটা, তাহলে কমপ্লেক্স করা সহজ, দো আর অল দো নিয়ে আসো। যদিও এটা কোনো প্রশ্ন হলো? Make one race, comma, it brings peace of mind. কি বুঝতে পেরেছো? তাহলে খুব সরল একটি কনসেপ্ট আমরা পেলাম। এভরিবডি রেসপেক্টস আ ট্রুথফুল পারসন, ইন্ট্রোগেটিভ করতে হবে। সো প্রশ্নবোধক করো, প্রশ্ন। তাহলে প্রশ্ন হলে আমরা কি করব? হু কে নিয়ে আসো, প্রশ্নবোধকের স্ট্রাকচার নিয়ে আসি। ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, দেন মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যক্তি বোঝাচ্ছে হু, অক্সিলিয়ারি ভার্ব আনো। এই বাক্যের মধ্যে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? অ্যামি, জার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড নেই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে হু এ ট্রুথফুল পারসন, সিঙ্গুলার, তাহলে ডাজ। ক্লিয়ার? কনসেপ্টটা হচ্ছে এমন ভাবে আমরা নিতে পারি, হু ডাজ নট, ডাজ হলে ভার্ব সিঙ্গুলার, এর সাথে আর এর যোগ হবে না। হু ডাজ নট রেসপেক্ট আ ট্রুথফুল পারসন, আ ট্রুথফুল পারসন, এবং একটি ইন্ট্রোগেটিভ চিহ্ন। ক্লিয়ার? প্রশ্নবোধক বাক্যের গঠনটা অ্যাপ্লাই করেছি। এবার নেগেটিভ করতে বলছে, হি ইজ লাভড বাই এভরিবডি। তার মানে এখানে আমরা লিখতে পারি হি ইজ নট, উল্টা করে দিই, নেগেটিভ তো, হি ইজ নট, লাভের বিপরীত লিখে দাও, হেটেড বাই এভরিবডি। ঠিক আছে? কনসেপ্ট এনিবডি, এনিবডি দাও। এই পরিবর্তনগুলো নিয়ে আসা হলো। পরের বাক্যকে সিম্পল করতে বলছে, খেয়াল করো। ইট ইজ ট্রুথফুলনেস, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে সাবঅর্ডিনেট, তার মানে এটি একটি কমপ্লেক্স আছে। ইট ইজ ট্রুথফুলনেস, সত্যবাদিতা। এদেরকে অ্যান্টিসিপেটরি ইট বলা হয়, প্রচন্ড জোর দেওয়া হয়েছে। কাকে জোর দেওয়া হয়েছে? এই ট্রুথফুলনেসকে। তাহলে সিম্পল করতে হলে দেখো কি করছি, ট্রুথফুলনেস সাবজেক্ট, এবার একটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার আনো, লেটস, শেষ হয়ে গেছে। লেটস দ্য হোল ওয়ার্ল্ড, আর তো কোনো ভার্বই নেই, একটাই ভার্ব ছিল। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটা ভার্ব থাকবে। হোল ওয়ার্ল্ড, কেন? টু পিস অ্যান্ড হ্যাপিনেস, অ্যান্ড হ্যাপিনেস। ক্লিয়ার? পুরো কনসেপ্টটা কিন্তু আমরা দেখলাম। এবার আমরা ন্যারেশন করব, রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড ভার্ব, এই কনসেপ্টগুলো দেখব। ঠিক আছে? এই যে কমা ইনভার্টেডের মধ্যে যেটা হয়, দেখো কমা ইনভার্টেড শুরু আর কমা ইনভার্টেড শেষ, এখানে কিন্তু একটা কমা বসে, এই যে এটা কিন্তু পাংচুয়েশন মার্কসেও লাগে। ঠিক আছে? You should maintain the rules and regulation of the institution because you are here, as you are here.
দ্য প্রিন্সিপাল সেইড টু দ্য স্টুডেন্টস। তার মানে এই কমা ইনভার্টেডের মধ্যে এই যে এখান থেকে যেটা আছে এই পর্যন্ত এদেরকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর দ্য প্রিন্সিপাল সেইড টু দ্য স্টুডেন্টস এটাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, রিপোর্টেড ভার্ব। তো খেয়াল করো, রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হয়। দেখো, দ্য প্রিন্সিপাল সেইড টু মানে টোল্ড দ্য স্টুডেন্টস, আমরা লিখি, যত্ন করে লিখি, দ্য প্রিন্সিপাল টোল্ড দ্য স্টুডেন্টস। প্রিন্সিপাল টোল্ড দ্য স্টুডেন্টস কি বললো? ইউ, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টেড ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্টকে ধরে একবার ধরে নেই, স্টুডেন্টস। দ্যাট স্টুডেন্টস মানে দে শুড, দে শুড মেনটেন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। দে শুড মেনটেন দ্য রুলস অ্যান্ড regulation of the institution as, আবারও ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে হবে দে। আর আছে প্রেজেন্ট, তাহলে হবে পাস্ট, দে ওয়্যার। হেয়ার আছে, তাহলে হবে কি? দেয়ার। Only then you will be termed as disciplined, এই কথাটিও কে বলেছে? ওই প্রিন্সিপাল। and added that, এবং and added that, এবং আরো বলল যে only then, কেবলমাত্র, ইউ মানে দে, will মানে would be termed as disciplined. Clear? আচ্ছা, one of the students said, এবার একজন ছাত্র বলল। ওকে, নতুন কনসেপ্ট আমরা শুরু করতেছি, ঠিক আছে? one of the students said that, okay, we followed, তাহলে দে, এটা পাস্ট টেন্সে আছে কিন্তু পাস্ট, তাহলে দে হ্যাড ফলোড, they had followed the rules and regulation. Of the institution in the past. Institution in the past. We follow, লেখো দে, we follow, এটা আবার প্রেজেন্ট টেন্স, তাহলে হয়ে যাবে they followed, পাস্ট উল্টো হয়ে যাচ্ছে, them। নাও আছে, তাহলে লিখবা then। and they will, তাহলে উই বারবার চলে আসতেছে, এই দে কিন্তু একবার লিখলেই হবে। উইল আছে, তাহলে উড ফলো, একবার দে লিখলেই হবে, ঠিক আছে? বারবার উই আসছে তো, দেম ইন ফিউচার। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর ইয়োর কমিটমেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে দ্য প্রিন্সিপাল gladly
থ্যাঙ্কড। কাদেরকে থ্যাঙ্ক জানালো? দেখো, গ্ল্যাডলি থ্যাঙ্ক দ্য স্টুডেন্টস। এখানে লিখলে কি দেখা যাবে? কিসের জন্য? ফর দেয়ার কমিটমেন্ট। কমিটমেন্ট। Please advise the newcomers to be the same as you. তাহলে এখানে আবার and requested এবং অনুরোধ করলো। অ্যাডভাইস তাহলে ভার্ব দিয়ে শুরু হলো, তাহলে টু প্লাস ভার্বের কাদেরকে অনুরোধ করলো? তাদেরকে। টু অ্যাডভাইস the newcomers, এই যে to be the same, okay, to be the same, to be the same as you, as the নতুন ক্লজ তৈরি হয়েছে, ইউ মানে দে, আর একটা ভার্ব উজ্জ আছে ওয়্যার, ইউ আর, তোমরাই তো। তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে আমরা ন্যারেশনটা সলভ করলাম। ক্লিয়ার? আমরা দেখি এবার, women are nowadays as important as men in society, প্রোনাউন রেফারেন্স করতেছি। এই বাক্যের মধ্যে কোনো প্রোনাউন নেই, ভালো করে দেখবা কিন্তু। যেহেতু কোনো প্রোনাউন নেই সেহেতু এই বাক্যটা দেখে দেখে তুলে দিবা, কিন্তু নাউন কে কে আছে সেটার কিন্তু একটা খসড়া তোমাকে রাখতে হবে। কে কে নাউন আছে? উইমেন, মেন, সোসাইটি। এই বাক্যে কোনো প্রোনাউন ছিল না, কিন্তু তিনটা নাউন ছিল। আমরা তার একটা খসড়া লিখে নিই। উইমেনের প্রোনাউন ফর্ম কি? দে। এখানে লিখলাম দে। মেনের প্রোনাউন ফর্ম কি, মানে মেইনের না প্রোনাউন কি? দে। সোসাইটি, ইট। সোসাইটি। এবার দে কিন্তু একটা প্রোনাউন, কিন্তু তার এগেইনস্টে একের অধিক নাউন আছে, তার মানে এটি একটি আনক্লিয়ার প্রোনাউন। ক্লিয়ার? পরের লাইনে দে পাওয়া মাত্রই কিন্তু চেঞ্জ করব। শি কনস্টিটিউটস রেয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। এই বাক্যের মধ্যে একটা প্রোনাউন আছে শি। সে একটা জাতির মোট জনগোষ্ঠীর অর্ধেক। সে মানে তো একজন। একজন কি একটা জাতির অর্ধেক হইতে পারে? অসম্ভব। তার মানে এখানে আমরা লিখতে পারি দে, কিন্তু দে তো প্লুরাল, তখন কিন্তু এই ভার্বটিও চেঞ্জ হয়ে যাবে। কনস্টিটিউটস আছে, তখন হয়ে যাবে কনস্টিটিউট, কিন্তু যেহেতু প্লুরাল। কিন্তু দে লিখলে তো মেন এবং উইমেন দুজনকেই বোঝায়, তার মানে আবারও আনক্লিয়ারই থেকে যাচ্ছে, তাহলে দেটাও লিখতে পারছি না। ওকে, এখন আমাকে এখানে উইমেনকেই লিখতে হচ্ছে। ক্লিয়ার? এই বাক্যে একটা পরিবর্তন ছিল, ভার্বের নিচে তুমি কিন্তু দাগ দিবা উইমেনের নিচে, এটাও পরিবর্তন করে লিখবা, কিন্তু এইটার নিচে দাগ দিবা না, যেহেতু ভার্ব শনাক্তকরণ তোমার চাই নাই, কিন্তু আবার ভার্ব ঠিক না করলেও ভুল ধরবে। এবার একটা পরিবর্তন হলো, এবং সাথে সাথে এই যেই বাক্যে শেষ করলা ওই বাক্যর কাজ হয়ে গেছে এমন না। ওই বাক্যে কতগুলো প্রোনাউন আছে সেটা তো দেখলা, একটাই ছিল, চেঞ্জ হলো। কতগুলো নাউন আছে তার হিসাব রাখবা। উইমেন হলো নতুন করে, তো উইমেন তো লিখেছই। নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। আচ্ছা, আরেকটি নাউন পেয়েছি আমরা, পপুলেশন। তাহলে পপুলেশনের প্রোনাউন ফর্ম কিন্তু কি? ইট। পপুলেশন। No nation can make real progress keeping half of it in the dark. এই বাক্যের মধ্যে একটা প্রোনাউন পেয়েছিলাম ইট। এই ইট এখন আনক্লিয়ার, কারণ ইট বলতে কি সোসাইটি বোঝাচ্ছে নাকি পপুলেশনকে বোঝাচ্ছে, ক্লিয়ার করতে হবে। No nation can make real progress keeping half of কি? half of population বা its population দিতে পারো in dark. Clear? Without the improvement of women's status,
উইদাউট দ্য, আচ্ছা কয়টা চেঞ্জ হয়েছে? দুইটা। কিন্তু এই বাক্যে কতগুলো, যেই বাক্য শেষ হয়ে যাবে ওই বাক্যে কতগুলো নাউন আছে তার হিসাব রাখতে হবে। নেশন, নেশনকেও আমরা ইট বলবো। ইট কিন্তু গভীরতম আনক্লিয়ার, অস্পষ্ট হয়ে উঠতেছে। প্রোগ্রেস, ওহো, প্রোগ্রেসকেও আমরা ইট বলে থাকবো। ক্লিয়ার? পরের বাক্যে আবার যদি ইট পাও, এখন ইট পাইলেও চেঞ্জ হবে, দে পাইলেও চেঞ্জ হবে, দুটোই আনক্লিয়ার হয়ে গেছে। কাদেরকে আনক্লিয়ার বলবা? একটি প্রোনাউনের এগেইনস্টে যখন একের অধিক নাউন থাকবে তখনই তাদেরকে আনক্লিয়ার বলা হবে। খেয়াল করো। আচ্ছা, উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ উইমেন্স স্ট্যাটাস ইট, ওহো, ইট ইজ নট অ্যাট অল পসিবল, এটি সম্ভব না। কি সম্ভব না? সোসাইটি, জনসংখ্যা, জাতি না উন্নয়ন আগের লাইনে থাকবে। অর্থাৎ প্রোগ্রেস, এই ইট বলতে আমরা প্রোগ্রেসকে বোঝাচ্ছি। এগেইন আবার উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড। ও আচ্ছা, এই বাক্যের মধ্যে আবার প্রোনাউন কে কে আছে দেখে আসি। ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্টকে আমরা ইট বলবো। ইট তো বেড়েই যাচ্ছে, দেখেছো? ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। এগেইন উইদাউট এডুকেশন, আচ্ছা, উইমেন ক্যান নট বি আপলিফটেড। আরেকটি পেলা ইট মানে এডুকেশন। দেখছো কি পরিমাণের আনক্লিয়ার ইট। সো প্রপার এডুকেশন আমরা কয়টা চেঞ্জ করেছি? একটা, দুইটা, তিনটা মাত্র। প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, আরেকটি প্রোনাউন পেয়েছি। হার মানে তো একজন। আমরা জানি টু প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে, তো শি এর অবজেক্ট তো হারি। কিন্তু একজনকে শিক্ষিত করে কিভাবে? টু দেম। এইখানে দেম মানে উইমেন লেখা দরকার নেই, কারণ এখানে ভুল প্রোনাউন ছিল। দিস ইজ কল্ড ফল্টি। আর এগুলো ছিল আনক্লিয়ার প্রোনাউন। প্রোনাউন রেফারেন্সে দুটো কাজ করতে হয়। ফল্টি প্রোনাউনকে ঠিক করতে হয়, অর্থাৎ ভুল প্রোনাউনকে ঠিক করতে হয়, এবং আনক্লিয়ার অস্পষ্ট সর্বনামকে সুস্পষ্ট করতে হয়। সো দ্যাট যেন দে, আচ্ছা, দে এবং দেম দুটো পাচ্ছি, চারটা, আর এখান থেকে একটা চেঞ্জ করব। দে দেম বলতে উইমেন এবং মেন এই দুজনকেই বোঝাচ্ছে। সো দ্যাট যেন, এই দে মানে নারীরা, কিন্তু আবার যদি নারী লেখো, দেখো উইমেন, 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 তার মানে প্রোনাউনের ব্যবহার কেন হয়? নাউনের ব্যবহারকে কমানোর জন্য। বুঝতে পারোনি? কিন্তু তুমি যদি বারবার সেই একই নাউনের চর্চা করো তাহলে প্রোনাউনকে একটা দারুণভাবে কলঙ্কিত করা হয়। তাই আমরা এই দেম বলতে আমরা মেনকে বুঝেছি। উইথ মেইন ইন অল ডেভেলপমেন্ট, পুরুষের সাথে তাল মিলিয়ে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাবে। আমরা সব দাগ কিন্তু উত্তর না, 1, 2, 3, 4 এবং 5টি প্রোনাউন আমাদের এখানে পরিবর্তন ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা চলে আসি এবার মডিফায়ার। ওয়ান মর্নিং ডিটারমিনার মানে আর্টিকেল। বেসিক হচ্ছে ডিটারমিনার, প্রথম কাজটি হচ্ছে আর্টিকেল। এ ফার্মার, একজন ফার্মার হঠাৎ করেই তার গোয়াল ঘরে এক অদ্ভুত হাঁস পেল। দ্য গুস, প্রেজেন্ট পার্টিসিপল, কোয়াইটলি ইন দ্য hay, খড়ের মধ্যে, laid a gleaming egg, ডিম পাড়ছিল, চকচকে ডিম। তার মানে খড়ের মধ্যে কি করে? বসে। তো বসার ইংরেজি কি? সিট, তাই না? কিন্তু এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে সিটিং, আইএনজি যোগ করতে হবে। দ্য গুস সিটিং কোয়াইটলি ইন দ্য hay. ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি এগ, এটা কোনো সাধারণ ডিম ছিল না। বাট আ ড্যাশ ওয়ান, ওয়ান বলতে ডিমকে বোঝাচ্ছে। কেমন? বাট আ গোল্ডেন ওয়ান, স্বর্ণের ডিম ছিল। এবং সূর্যের আলোতে শিমর চকচক করছিল। হি রাশড, সাবজেক্ট, রাশড ভার্ব, সে ছুটে গেল। কোথায় যাবে? কোথায়? প্রেপোজিশনাল ফ্রেজ, eager to verify its worth, অর্থাৎ ওই ডিমের দাম কত এটা জানতে হলে কোথায় যাবে? বাসায় যাবে না, বাজারে চলে যাবে, ওখানেই তো কেনা বেচা হবে। রাশ টু দ্য
মার্কেট। দেখো প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি হয়ে গেল, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। দ্য ভিলেজার্স অ্যাপজিটিভ ফ্রেজ, তার মানে অ্যাপজিটিভ কাকে বলা হবে? এই যে নাউনটা পাচ্ছ, এই নাউনের অতিরিক্ত পরিচয়, এই নাউনের অতিরিক্ত পরিচয়কে আমরা, অতিরিক্ত যে পরিচয়, এই পরিচয়কে আমরা অ্যাপজিটিভ বলবো। ক্লিয়ার? এবার ভিলেজার্সদের পরিচয় নেব। গ্যাদার, জড়ো হলো, ওই লোকটা কিন্তু বাজারে ছুটে গেছে। তার মানে কোন ভিলেজার্সরা? যে ভিলেজার্সরা বাজারে উপস্থিত ছিল তারাই তো জড়ো হবে, গ্রাম থেকে ছুটে ছুটে চলে যাবে না। তাহলে আমরা লিখি ভিলেজার্স উপস্থিত ছিল, প্রেজেন্ট ইন দ্য মার্কেট, বাজারে যারা উপস্থিত ছিল তারাই জড়ো হলো। ঠিক আছে? দ্য ফর্মার রিলেটিভ ক্লজ, তো রিলেটিভ ক্লজ হতে হলে প্রথমে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হয়। তো ফার্মার তো ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে কি আনবো? হু। এবার ভার্ব আনবো আমরা, এটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, বিজ্ঞান যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে পাস্ট টেন্স নিয়ে আসলাম, ওয়াজ। কোন ফার্মার বিজ্ঞান টু ড্রিম অফ এন্ডলেস রিসেস, অসম্ভব অগণিত অসীম সম্পদের চিন্তা করলো? যে ফার্মারটি ওই হাঁসের মালিক ছিল। হু ওয়াজ দ্য ওনার অফ দ্য গুস, ওনার অফ দ্য স্ট্রেঞ্জ গুস, ওই অদ্ভুত হাঁসের যে মালিক ছিল সেই তো। এটাই রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ এবং অ্যাপজিটিভ দুটোই নাউনের অতিরিক্ত পরিচয় বহন করে, কিন্তু অ্যাপজিটিভের মধ্যে কোনো ভার্ব থাকবে না, ফ্রেজ। আর রিলেটিভ ক্লজ মানে ক্লজ, ক্লজ মার্কার দিয়ে শুরু হবে। হি ক্যালকুলেটেড, সে ক্যালকুলেট করতে লাগলো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হাউ মাস হি কুড আর্ন, সে কত উপার্জন করবে। এখন যখন অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ চাইবে তখন ভার্বকে তুমি প্রশ্ন করবা কিভাবে, হোয়ার কোথায়, এবং হোয়েন কখন। তাহলে হি ক্যালকুলেটেড, সে হিসাব করতে লাগলো। কিভাবে হিসাব করতে লাগলো? বাজার থেকে ফিরতেছে, ও ডিম বেচে আমি কত টাকা পাবো, কত টাকা পাবো, এটা তো কেউ জানতেছে না, নিজের মনের মধ্যেই। তাহলে হি ক্যালকুলেটেড ইন হিজ ওন মাইন্ড, তার মনে। কিভাবে? বারবার, এগেইন অ্যান্ড এগেইন। অথবা হি ক্যালকুলেটেড ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করেই হিসাব করতে লাগছে। তোমার কাছে কি মনে হচ্ছে ভাইয়া ইন তো প্রিপোজিশনাল ফ্রেজ, অবভিয়াসলি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ভার্বকে যখন হাউ দিয়ে প্রশ্ন করবা, আমি যদি বলি হি ইজ ইন দ্য কলেজ ক্যাম্পাস, or he is in the college, in the college কোন ফ্রেজ? প্রিপোজিশনাল। বাট সে কোথায়, হোয়ার? এখন এই প্রিপোজিশনাল ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গিয়েছে। হি কিল্ড দ্য গুস, সে হাঁসকে মেরে ফেললো। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে হবে? টু প্লাস ভার্বের পরে আরো শব্দ আনতে হবে। হি কিল্ড দ্য গুস, হি কিল্ড দ্য গুস, সে রাজহাঁসকে হত্যা করলো। আর প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ যখন চাইবে তখন ভার্বকে প্রশ্ন করবা কেন, কেন, কেন হত্যা করলো, কেন করলো, কেন, কেন করলো, ওয়াই? ওই সব ডিমকে একসাথে পাওয়ার জন্য, পাওয়ার জন্য, পাওয়া মানে গেট, টু আনতে হবে, টু গেট, টু গেট দ্য, টু গেট অল, to get all the eggs at a time. Inside he found only numeral, সংজ্ঞা numeral বললে some, many এগুলো ব্যবহার করো। some dull eggs, ভেতরে শুধু কিছু ডিম দেখতে পেল। holding the lifeless bird, ওই নিষ্প্রাণ পাখিটি ধরে, he whispered, সে ফিস ফিস করে বলল, আই হ্যাভ ডেস্ট্রয়েড, পসেসিভ, পসেসিভ হলে সাবজেক্টের কাছে চলে যাও। সাবজেক্ট কে? আই, তাহলে পসেসিভ হবে কি? মাই। বুঝতে পেরেছো? আমরা দেখে ফেললাম কিভাবে মডিফায়ার করলাম। আমরা এবার কানেক্টরসে চলে যাই।
Artificial intelligence is becoming a part of everyday life. It is used in healthcare, education, business, transport এ ব্যবহার হচ্ছে। শোনো, কানেক্টরস মানে কি জানো? অ্যাডভার্ব। এটি ব্যবহার হচ্ছে কোথায় কোথায়? এই ব্যবহার তো আগে ছিল না। কখন হচ্ছে? ইদানিং, nowadays, at present, recently, এরাই কানেক্টরস হয়ে গেছে। AI can possess huge amount of data. একটি বাক্য কমা দিয়ে আরেকটি বাক্য এমন যদি চোখে পড়ে, গ্যাপ, একটি বাক্য কমা দিয়ে আরেকটি বাক্য এমন যদি চোখে পড়ে, এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক কি সেটা ধরার চেষ্টা করবা। AI অনেক ডেটা তৈরি করছে আর ডাক্তাররা সেটা দিয়ে রোগ নির্ণয় করছে। তাহলে তৈরি করছে কারণ আর ফল পাচ্ছে। কারণ আর ফল হলে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করবা। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম অ্যাজ। It supports teachers with personalized tools. It বলতে কাকে বোঝাচ্ছে? AI। এই বাক্যের সাবজেক্ট কে? 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 AI। একই সাবজেক্টের পুনরাবৃত্তি হলে besides, moreover, furthermore, in addition, apart from, একই সাবজেক্টের যখন পুনরাবৃত্তি হবে এটি তখনই আমরা কানেক্টরস হিসাবে ব্যবহার করব besides, moreover, furthermore, in addition, apart from। আবার AI reduces human error। এটি একটি বাক্য, কমা, এটি একটি বাক্য। আবার দেখি পরপর দুটো বাক্য বসেছে, এই দুটো বাক্যের সম্পর্ক কি? AI reduces human error, safety in transportation has improved। এরর কমাচ্ছে, ট্রান্সপোর্টেশন ইমপ্রুভড হচ্ছে। কারণ আর ফল, নতুন কিছু পাইনি। অ্যাজ অর সিন্স। অ্যাজ তো একবার দিলাই, সিন্স ব্যবহার করো। তোমার কাছে যদি মনে হয় এই জায়গার এক তত্ত্ব শেষ করে নতুন একটা কনসেপ্টে চলে এসেছে, কিন্তু AI is advancing rapidly, it also raises ethical concern। আবারও এটি একটি বাক্য, এই কমার পরে এটি একটি বাক্য। AI এর উন্নতি হচ্ছে কিন্তু উদ্বিগ্নতাও বাড়াচ্ছে। ইথিক্যাল কনসার্ন, তার মানে দুটো বাক্যের সম্পর্ক কি? বিপরীত। বিপরীত। আর বিপরীত হলে দো অথবা অলদো এর ব্যবহার হবে। সেখানে আমরা বসাই দো অর অলদো। ক্লিয়ার? খেয়াল করো, ম্যানি এখানে বলছে বেশ কনসার্ন, ইথিক্যাল কনসার্ন। এই কনসেপ্টটা শেষ হয়েছে কি দিয়ে? ইথিক্যাল কনসার্ন দিয়ে। কনসেপ্টটা বুঝো। তাহলে তোমার যে বলতেছে ইথিক্যাল কনসার্নের অবনতি হচ্ছে, তার উদাহরণ দাও। অনেক মানুষ, তার মানে ওই ইথিক্যাল কনসার্ন কি সেটার উদাহরণ এখানে। এখানে আমরা সেই উদাহরণ ব্যবহার করছি। ফর এক্সাম্পল, ওকে, জব হারাচ্ছে ডিউ টু অটোমেশন, স্বয়ংক্রিয়তার কারণে। AI এর ইতিবাচক দেখেছি, AI এর নেতিবাচক দেখলাম। এবার সরকারের একটা ডিসিশনের, তার মানে হাউএভার, বক্তা যখন সিদ্ধান্ত নিবে, বক্তা অনেক হয়েছে, যখন সিদ্ধান্তের প্রশ্ন আসবে তখনই হাউএভার। যা হোক, গভর্নমেন্টস আর ইন্ট্রোডিউসিং পলিসিস টু রেগুলেট AI কে নিয়ন্ত্রণ করার নানা পলিসি আনছে। রিসার্চার্সরা কাজ করবে। গবেষকরা কি এমনি এমনি কাজ করবে? সরকার নির্দেশ দিছে আগের লাইনে, সরকার কি করবে এটা রিসার্চারদের জানাইছে একটা টিম, ওই অনুযায়ী। তাহলে অনুযায়ী অর্থে কি? আজকে শুরুর দিকে আমরা পড়েছিলাম যে ইন্টারন্যাশনাল কি একটা সংস্থা অনুসারে জানা গিয়েছে যে
গত 25 বছরে পৃথিবী তার 1/3 দ্য আর্থস লস্ট ইটস 1/3 ন্যাচারাল ওয়েলথ হারিয়েছে, তাই না? তাহলে অনুসারে অর্থে এই যে সরকার যে পলিসি নিয়েছে ওই পলিসি অনুসারে, তাহলে অনুসারে মানে অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিংলি AI to evolve. ওহো, এই যে আবার এটি একটি বাক্য, আবার দেখো গ্যাপ, একটি বাক্য কমা দিয়ে আরেকটি বাক্য। যদি AI কন্টিনিউ এভাবে চলতেই থাকে তাহলে সোসাইটিকে তার সাথে মানায় নিতে হবে। তাহলে এই দুটো বাক্যের সম্পর্ক হচ্ছে শর্ত, আর শর্ত হলে ইফ অর আনলেস। ইফ যদি AI এভাবে চলতেই থাকে কি করবা? মানিতে তো হবে। AI ক্যান বি আ টুল ফর প্রোগ্রেস। আর এভাবেই AI হয়ে যেতে পারে, আর এভাবেই দাস, আর এভাবেই AI হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? ইফ গাইডেড ওয়াইজলি, যদি তুমি তাকে ওয়াইজলি গাইড করতে পারো তাহলে এই ঘটনা ঘটতে পারে। দেখো খেয়াল করো, আমরা পরের কনসেপ্টের দিকে যাই। গুড মর্নিং, আচ্ছা ওটা পাংচুয়েশন মার্কস, হ্যাঁ ন্যারেশন মনে করছি। দেখো তো একটু খুব মনোযোগ দিবা। গুড মর্নিং কমা অভিবাদন। হোয়ার আর ইউ গোয়িং, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন দুইটা হলো কমা। ওকে, said the merchant, full stop. I was just coming, ইনভার্টেড কমা দিয়ে শুরু শেষ, এইখানে একটা কমা হয়, একটু আগে ন্যারেশনে দেখেছো। said the youth. What do you want? Okay. Please help me to earn my bread by the labor of my hands. Do you really want to work? Interrogative চিহ্ন। said the merchant. Yes, no, এমন হলে কমা। If you have any, then follow me and carry the box from the shop to my house. By Allah, comma, I am, এই যে অ্যাপোস্ট্রফি, I am really grateful to you, এখানে এই যে কমা হয়। সেইটা ইয়ো 10টা হয়েছে কিনা দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, মিস করেছি কোথায়? ভালো করে দেখো, মিস করলাম কোথায়? গুড মর্নিং কমা আমাদেরকে কি বলছে? হোয়ার আর ইউ গোয়িং, said the merchant, full stop. I was just coming to see you, comma, said the youth. What do you want? Interrogative চিহ্ন। What do you want? Please help me. Please. আমরা একটা ন্যারেশন দেখলাম না একটু আগে, কোথায়? এখানে। প্লিজ এই যে কমা, এই 10টা পরিবর্তন আসবে। ওকে, প্লিজ, এই জন্যই তো বলি কি হলো, হেল্প মি টু আর্ন মাই ব্রেড, প্লিজ, এই 10টা পরিবর্তন ছিল। সো আজকে আমরা দেখলাম হলিক্রসের সেকেন্ড পেপার প্রশ্ন। খুব দারুণভাবে দেখবা, কিন্তু খুবই দারুণভাবে, খুব কষ্ট করে তোমাদের জন্য এটা করা হচ্ছে। খুবই পুরোটা সময় আমি কিন্তু অন্যদের মতো এরকম মানে একদম এই যে প্রায় 2 ঘন্টা লাগছে, এটাকে একটু স্পিড হয়তো বাড়িয়ে দিব। এক টানা, একদম টানা এসব এই বসে মশে এসব রেকর্ড ফেকর্ড, ওগুলো কোনো রেকর্ড না, ওগুলো হচ্ছে যারা নোট পুস্তক দিয়ে পড়াই এরা পড়াবে, বুঝতে পারছো না? এবং ভুলভাল। সো খুব ঠান্ডা মাথায় চেষ্টা, এবং অ্যাডমিশন টেস্টেও একইভাবে, বুঝতে পারছো না? আমি অ্যাডমিশন পড়াচ্ছি দীর্ঘ সময় ধরে, এবং সো এই জায়গাতে কোনো রকম ছাড় নেই। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আসলে এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো।
আমি আসলে কাউকে ওইভাবে মোটিভেট করতে পারি না, আমার ক্লাস পড়ানো, সো পড়ানো প্রধান থেকেই দেখি কতটুকু কি হয়। তো সবাই ভালো থাকবা, ক্লাসটা দারুণভাবে করবা এবং আসন্ন এইচএসসি পরীক্ষা নিঃসন্দেহে ক্লাসের মধ্যে থেকে প্রশ্ন তো পাবাই, এবং কিভাবে সলভ করতে হয়, কিভাবে পরীক্ষার সময় ধৈর্য ধরে রাখতে হয়, পড়ানো দেখলেই বুঝতে পারবা। খুব ঠান্ডা থাকি সব সময়। সো আলটিমেটলি এভাবেই তোমার উন্নতি হয়ে যাক সেই প্রত্যাশায়।